কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা ভিন্ন ধারার ক্লাসের পিছনে আমার টাইটেলটা দেখতে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। এডুকেশনের সাথে এটা কি আর স্বর্ণ স্যার এখানে কেন, তাই না? এরকম একটা চিন্তাধারা তোমাদের অনেকের মাথায় ঘুরতে পারে যে আজব ব্যাপার, স্বর্ণ স্যার এই জায়গায় কেন এবং পিছনে এই জিনিসটা কেন? স্বর্ণ স্যার এতদিন বলে আসলো ভাইয়া জীবনে 2 সেকেন্ড চান্স মাত্র একবার পাবা, সেই জায়গায় আজকে পাচ্ছ থার্ড চান্স। আসলে এমন কোনো জায়গা আছে যেখানে থার্ড টাইম প্রস্তুতিও নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়, এবং সেটা হলো নার্সিং প্রস্তুতি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, এডুকেশনে বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাও, তোমাদের মধ্যে অনেকের কাছে একটা অপরচুনিটি বা একটা সুযোগের জায়গা হচ্ছে নার্সিং। যারা এই সেক্টরটাতেও কাজ করতে চাও বা শিখতে চাও, তাদের জন্য নার্সিং কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। তো সেই বড় অপরচুনিটিটাকে যদি নিজের লাইফের সাথে যুক্ত করতে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে বলো দেখি? তোমাদেরকে একটা প্রস্তুতি নিতে হবে, এবং সেই প্রস্তুতিতে বাংলা কিন্তু একটা হিউজ ফ্যাক্টর রাখে। তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হয়ে যায়, এবং তোমার সেই চেনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ফ্রেন্ডরা যারা একদমই সায়েন্স নিয়ে হতাশ এবং একই সাথে ভাবছে যে নার্সিংয়ে যাব কি যাব না, এই ধরনের একটা চিন্তা চেতনা বা যেতেও চায়, এমন যতজন আছে তোমার ফ্রেন্ড সার্কেলে, তাদের সবাইকে একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, এবং চলে আসো আমরা যেখানে আজকে একদম বিগত বছরে নার্সিংয়ের বেশ কিছু প্রশ্ন সলভ করব, যেগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে? তো সবাই কেমন আছো? সবাইকে দ্রুত, এবং তোমাদের জন্য মনে রাখো এডুকেশনের পেজটা ফলো করে রাখো। এডুকেশনকে বলা হয় সব জানতা সমপেশু। মানে কি? মানে হচ্ছে এমন কোনো সেক্টর নাই যেখানে তোমার ক্যারিয়ার গড়ার সুযোগ আছে, যেখানে তোমার ভার্সিটি লাইফ রেডি করার সুযোগ আছে, যেখানে এডুকেশন থাকবে না। তোমাদের প্রত্যেকটা অপরচুনিটিসের জন্য এডুকেশন তোমাদের পাশে থাকতে চায়, এবং এই পাশে থাকার জন্যই এডুকেশনের নার্সিং প্রস্তুতি একদম জিরো থেকে খুবই সুন্দরভাবে শুরু হতে যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা এমসিকিউ ক্লাসে যুক্ত হব, এবং অনেক নতুন বাচ্চা কাচ্চার সাথেও আমার পরিচয় হবে। সেই বাচ্চা কাচ্চাদের চেহারাগুলো একটু দেখতে চাই। কে কে আছো একটু দ্রুত কমেন্ট করো। কে কে আছো একটু দ্রুত কমেন্ট করো। কে কে আছো এখানে যারা নার্সিং এর প্রস্তুতি নিতে চাচ্ছ একদম বেসিক থেকে? এমন বাচ্চা কাচ্চা খুব কম। এছাড়া যারা সেকেন্ড টাইমার আছো বা সেকেন্ড টাইমে বাংলার একটা রিভিশন দিতে চাও, একটু সাহিত্য রিলেটেড রিভিশনও দিতে চাও, তারাও কিন্তু আজকের ক্লাসে জয়েন হতে পারো। তো সবাই আমরা আর 2 মিনিট দেখি কে কে আছো আমাদের ক্লাসে, তারপরে আমরা ডিরেক্ট কোশ্চেন ব্যাংক সলভে চলে যাব, যেখানে আমরা নার্সিং এর বিগত বছরের সকল ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে নীলাঞ্জনা রায় দেবঘানি আছে। বাহ, মাশাআল্লাহ, তোমার নামটা তো বেশ সুন্দর। ওকে, তো চলো তোমরা যারা যারা আছো একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। এবং নতুন জিনিস অনেকেই জানে না যে এডুকেশনকে আসলেই নার্সিং এর প্রিপারেশন নেওয়ায় কিনা। তো এই বিষয়টা তোমাদের আর কনফিউজ থাকতে হবে না। জেনে রাখো, তোমাদের এই পুরো প্রস্তুতি জুড়ে এডুকেশন তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আরও একজন আছে অনন্যা সেন। কি অবস্থা? একদম নতুন জার্নি। আর যারা আমাকে একদম প্রথমবারের মতো দেখতেছো, তাদের সাথে আমি পরিচিত হয়ে নেই। আমি পরিচিত তোমাদের বাংলা ভাইয়া, এবং সব সহজ ভাষায় পরিচিত আমার নাম হচ্ছে জিহাদ আরমান স্বর্ণ। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং বাংলা সাহিত্য নিয়ে পড়াতে ভালোবাসি। বিগত 5 বছর ধরে এই কাজই করে আসছি। তো সেই জায়গা থেকে, আমার অভিজ্ঞতার জায়গা থেকে, চলো তোমাদের একটা ফুল রিভিশন হয়ে যাবে নার্সিংয়ের জন্য। নার্সিংয়ের সিলেবাসটা একটু আলাদা, সাহিত্য ইভেন এইচএসসির চেয়ে একটু বেশি পড়তে হয়। তো এই যে একটা সেক্টরগুলো আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আর দেরি না করে আমরা চলো আমাদের ক্লাসে টপিকে চলে যাই। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এমসিকিউ সলভ করব আজকে বিগত বছরের। এরপরে আমরা আরো ভালো বিষয় নিয়ে ইন ডেপথে আলোচনা তো করবই, বাট আজকে আমরা ফিক্স থাকবো এমসিকিউ সলভে। তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত?
বাহ, কত সুন্দর একটা কথা, কবর নাটক। তো এইচএসসি লাইফের পড়াশোনায় কি থাকে? এইচএসসি লাইফের যারা পড়াশোনা করে তাদের জন্য কি থাকে? এইচএসসি লাইফের পড়াশোনায় থাকে কবর কবিতা। কার লেখা? জসিমউদ্দিনের লেখা হচ্ছে কবর কবিতা। ঠিক আছে, এবং আমি যেগুলো পড়াবো অবশ্যই একটু নোট করে রাখবা, একটা পড়া পড়তে গিয়ে তোমাদের 10টা পড়ার রিভিশন হয়ে যাবে। তো কবর কবিতা আর কবর নাটকের মাঝে পার্থক্য কি? কবর নাটক হচ্ছে মুনীর চৌধুরীর লেখা একটা নাটক। কবর কার লেখা? মুনীর চৌধুরীর লেখা একটা নাটক। অপরদিকে কবর জসিমউদ্দিনের লেখা একটা কবিতা। যেই কবিতাটা জসিমউদ্দিন কবে ছাত্র থাকা অবস্থায় রচনা করেন, অর্থাৎ ছাত্র অবস্থায় রচনা করেন। এবং এই যে কবিতাটা আছে, এই কবিতাটা তিনি ছাত্র থাকা অবস্থাতেই কি হয়? স্কুলের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে আজকে থেকে কবর নাটক আর কবর কবিতার মাঝে পার্থক্য রাখা যাবে, পার্থক্য রাখতে হবে, চিনতে হবে কবর নাটক কোনটা, কবর কবিতা কোনটা। কবর নাটক বললে মুনীর চৌধুরীর লেখা কবর নাটক, আর কবর কবিতা বললে জসিমউদ্দিনের লেখা কবর কবিতা, যেটা তিনি ছাত্রাবস্থায় লিখেছিলেন এবং ছাত্র থাকা অবস্থাতে এটা স্কুলের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়, স্কুলের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এখন কবর কোন ধরনের কবিতা? কবর ছিল একটা শোক কবিতা। কবর কি ছিল? একটা শোক কবিতা। একে এলিজি বলা হয়। ওকে, একে এলিজি বলা হয় ইংরেজিতে। কবর একটা কি কবিতা? শোক কবিতা। এখন আমরা চলে আসি মুনীর চৌধুরীর কবর নাটকটা কি নিয়ে। তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ নাকি নকশাল লাঠি আন্দোলন? উত্তর হবে নান আদার দেন কি? বলো দেখি। উত্তর হবে তোমাদের কি নিয়ে? উত্তর হবে ভাষা আন্দোলন নিয়ে। ভাষা আন্দোলনের তৎকালীন সময়ের ঘটনা নিয়ে আমাদের কবর নাটকটা রচনা করা। তো কবর নাটক কি নিয়ে? ভাষা আন্দোলনে। উত্তর কি হবে? মুক্তিযুদ্ধ যারা লিখেছো তাদের উত্তর ভুল। কি বলো দেখি, কবর নাটক কি? কবর নাটকের উত্তর সি হবে না, কবর নাটকের উত্তর বি হবে। এটা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। হ্যাঁ, এটাতে মুক্তিযুদ্ধের ইন্সপিরেশন আছে, বাট পুরো নাটকটা মুনীর চৌধুরীর লেখা কবর নাটক ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। এবং কোর্স ফি কত? তোমাদের কোর্স রিলেটেড ডিটেলস কিচ্ছু না, জাস্ট পেজে যাবা, মেসেজ দিবা, লাইভ ক্লাস এগুলো কমেন্ট করো কেন? তোমার দরকার হলে তুমি কল করো। আবারও বলছি, আমি সবাই ভাবে যে লাইফে সেকেন্ড টাইম এর বেশি পাওয়া যায় না, শুধুমাত্র নার্সিং তোমাদের থার্ড টাইম দেয়। তাহলে এত বড় সুযোগ এবং এত ডেডিকেটেড টিচার প্যানেল যেখানে তোমরা পাচ্ছ, সেখানে নার্সিং তোমাদের কাছে পানি হওয়ার কথা, তাই না? তো সেই জন্যই তোমরা মেসেজ দাও, তোমাদের প্রত্যেকটা টপিকের এরকম ক্লাস হবে, ক্লাসগুলো দেখো। যদি মনে হয় যে আসলে এই এডুকেশন তোমাদের নার্সিং প্রিপারেশনের জন্য টপ মোস্ট প্রায়োরিটি, তাহলে অবশ্যই এডুকেশনকে চুজ করতে পারো। ঠিক আছে, ওকে। তাহলে কি নিয়ে? ভাষা আন্দোলন নিয়ে। একদম নামতায় আজকে থেকে কবর কবিতা কবর নাটকে পার্থক্য করা যাবে না। কবর কবিতা জসিমউদ্দিন, কবর নাটক মুনীর চৌধুরী। তারপরে কবর কবিতা একটা শোক কবিতা কি নিয়ে? অবভিয়াসলি একটা ভালোবাসা নিয়ে। কবর কবিতা কি নিয়ে? লাইনটা মনে করো দেখি। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি, দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে খেতে ভাসাই তো বুক। তাই না? কত একটা শোকের কবিতা। অপরদিকে কবর নাটক হচ্ছে একটা পুরো ভাষা আন্দোলনের অনুপ্রেরণামূলক একটা কবিতা, ঘটনা নিয়ে ভাষা আন্দোলনকে নিয়ে লেখা একটা নাটক। ঠিক আছে, তাহলে কবর নাটক আর কবর কবিতার কনফিউশন আই হোপ তোমাদের ক্লিয়ার। একের উত্তর কি হবে? একের উত্তর হবে ভাষা আন্দোলন। ঠিক আছে, আমরা তারপরে নেক্সটে চলে যাই। ওকে ওকে, আমরা নেক্সট 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস কোনটি? উত্তর কর। এটা নিয়েও কি কনফিউশন আছে কারো? থাকলে অবশ্যই থাকতে পারে, সেই কনফিউশনগুলো দূর করার জন্যই আমি এসেছি। ঠিক আছে, তো বলো দেখি, আমি কমেন্টগুলো তোমাদের দেখি একটু, কারা কারা ক্লাসে আছো।
বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? যারা চাও যে ওকে, কি উত্তর হবে? একে দুয়ের উত্তর। এটা কি ভাবতে হয় রে খচ্চরের দল? এই কে আবার কপাল কুণ্ডলা দিছে? দেখো, বাংলা সাহিত্যের উপন্যাসের পুরো ইতিহাসটাই জানে নাও। বাংলা সাহিত্যের উপন্যাস কি একটা আধুনিক যুগের সাহিত্য। তাহলে কত শতক হবে ভাইয়া বলো দেখি? 19 শতক। 19 শতক থেকে বাংলায় কি রচনা শুরু হয়? বাংলায় উপন্যাস রচনা শুরু হয়। এবং প্রথম বাংলা উপন্যাস কোনটা? শুধু বাংলা উপন্যাস বললে প্রথম বাংলা উপন্যাস হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। প্যারীচাঁদ মিত্রটা আবার কে বলো দেখি? প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল এবং তার ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল হচ্ছে প্রথম বাংলা উপন্যাস। আর প্রথম সার্থক মানে একটা উপন্যাসের সব বৈশিষ্ট্যই আছে, যার মধ্যে প্রথম সার্থক বাংলা উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী, এবং যেটা কার লেখা? যেটা নান আদার দেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো একে তো আমরা জানলাম এটা তো বঙ্কিমচন্দ্রের লেখা ফার্স্ট উপন্যাস, তো ঠিকই আছে। আবার এটা প্রথম সার্থক বাংলা উপন্যাস। এটা কি? এটা প্রথম সার্থক বাংলা উপন্যাস। ক্লিয়ার? তাহলে মাথায় গেঁথে ফেলো, উপন্যাসের কোশ্চেন আসলেই আধুনিক বা 19 শতকের একটা বিষয় হচ্ছে উপন্যাস। বাংলায় এটা 19 শতকে শুরু হয়। প্রথমটা প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লেখা, এবং কি বলো দেখি? আলালের ঘরের দুলাল। ঠিক আছে, ওকে। তারপর একজন একটা কমেন্ট করছে, হ্যাঁ বঙ্কিমচন্দ্রের একটা খুব পপুলার উক্তি আছে, তোমাদের সাহিত্যের মধ্যে আছে, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এটাও কিন্তু বঙ্কিমচন্দ্রের লাইন। তাহলে দুয়ের উত্তর দুর্গেশ নন্দিনী। একসাথে মনে রাখো, শুধু বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল, আর প্রথম সার্থক বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটা? দুর্গেশ নন্দিনী। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? তো দেখো ভাইয়া, সোনার তরী কবিতা খুবই সিম্পল। সোনার তরী কবিতা তুমি A to Z সব কোশ্চেন অ্যান্সার করতে পারবা, যে কোনো অ্যাডমিশন পরীক্ষা হোক। কখন পারবা? যখন তুমি জানবা যে সোনার তরী কি একটা রূপক কবিতা। এটা জানে গেছো। এখন রূপক কবিতার কি থাকে বলো দেখি? রূপক কবিতার একটা সাধারণ অর্থ থাকে। রূপক কবিতার একটা সাধারণ অর্থ থাকে। আর কি থাকে? একটা রূপক অর্থ থাকে। একটা সাধারণ অর্থ থাকে, একটা রূপক অর্থ থাকে। যখন কোশ্চেন হবে নরমালি সোনার তরী কবিতায় কোথায় সোনার ধান থাকে? ক্ষেতে। ক্ষেতটা কেমন? ছোট। চারিদিকে কেমন মেঘ খেলা করছে? ঘন মেঘ। কূলে একা কে বসে আছে? তীরে একা কে বসে আছে? শূন্য নদীর তীরে কে পড়ে আছে? এই টাইপের যখন কোশ্চেন হবে তখন নরমালি অ্যান্সার কি ভাইয়া? খুবই সিম্পল, কৃষক। তারপরে কি? জ্ঞানমূলক কোশ্চেন, অর্থাৎ কবিতাটা তোমাদের বইয়ে যেই ভাষায় লেখা সেটাই হচ্ছে নরমাল অ্যান্সার। তারপরে তাহলে এগুলো হচ্ছে সাধারণ অর্থে অ্যান্সার। বাট যখনই সোনার তরী থেকে কোশ্চেন হবে বুঝিয়ে লেখো, বোঝানো হয়েছে, তুলে ধরা হয়েছে, প্রতিনিধিত্ব করে, ফুটে উঠে, এই টাইপের কথাবার্তা বললেই বুঝতে হবে রূপক অর্থ। তো এই ছকটা মুখস্থ করলেই তুমি সোনার তরী কবিতার A to Z অ্যান্সার পাবা। নর্মাল কোশ্চেনে কৃষক বোঝানো হয়েছে, কৃষক দ্বারা কাকে বোঝানো হয়? একজন কবিকে বোঝানো হয়। মাঝি, কৃষকের কাকে দেখে চেনা মনে হয়? মাঝিকে। তারপর মাঝি কার প্রতীক? মাঝি কি ফুটিয়ে তোলে? মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। মাঝি কিসের প্রতীক? মহাকালের প্রতীক। তারপর একখানি ছোট ক্ষেত। ক্ষেত কেমন? ছোট। ছোট ক্ষেত দ্বারা কি বোঝানো হয়? ছোট ক্ষেত দ্বারা বোঝানো হয় জীবনের পরিধি, অর্থাৎ জীবনের ক্ষুদ্র পরিধি।
জীবনের কি ক্ষুদ্র পরিধি বোঝানো হয়। ঠিক আছে, তারপরে কি, তারপরে আরো আছে হচ্ছে তোমার আরো যেই সবগুলো আছে, চারিদিকে কি খেলা করে, বাঁকা জল খেলা করে। এই বাঁকা জল কিসের প্রতিনিধিত্ব করে, বাঁকা জল দ্বারা কি বোঝায়, কাল স্রোত বোঝায়। তারপরে কি, তারপরে আরো কিছু শব্দ আছে, আরো আমরা শব্দ খুঁজি, সোনার তরী, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। কবিতার এই সোনার তরী আসলে কি, সোনার তরী হলো আসলে মহাকাল, সোনার তরী আসলে মহাকাল। এবং লাস্টে আমাদের সোনার ধান আসলে কি, সোনার ধান হচ্ছে সৃষ্টিকর্ম। এই কবিতায় সবকিছু সোনার ধান, সোনার তরী কেন সোনার ধানকে নিয়ে গেল, আমাদের কৃষককে নিয়ে গেল না, কারণ এই জগতে শুধুমাত্র মানুষের সৃষ্টিকর্মের জায়গা হয়, মানুষ অমর হতে পারে না, মানুষের জায়গা হয় না। তো এই জাস্ট একটা ছক দিয়ে তোমরা মনে রাখবা সোনার তরী কবিতার, ব্যাস। ওকে, এই জাস্ট একটা ছক দিয়ে তোমরা মনে রাখবা, এবং এই সাধারণ অর্থে নর্মাল কোশ্চেনে এগুলো অ্যান্সার, আর বোঝানো হয়েছে এই টাইপের কোশ্চেনে রূপক অর্থে এগুলো অ্যান্সার। ব্যাস, তাহলে আমাদের উত্তর কি হবে? 3 নম্বর প্রশ্নের উত্তর খুবই সিম্পল, জীবনের সৃষ্টিকর্ম। 3 নম্বর প্রশ্নের উত্তর কি, জীবনের সৃষ্টিকর্ম। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের সোনার তরী কবিতা পুরো যত কোশ্চেন আসতে পারে একবারেই শেষ। তাহলে এইভাবে বাংলা, যদি তোমাদের এমনিতে বাংলা পড়ার টাইম থাকে না নার্সিং এর জন্য, কিন্তু বাংলা থেকে হিউজ কোশ্চেন আসে, তো তখন কি করবা বলো দেখি? তখন এই যে এইভাবে স্বর্ণ ভাইয়ের ক্লাস করতে হবে আর টেকনিকে মনে রাখতে হবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি, রেইনকোট গল্পে গেরিলা আক্রমণে ধ্বংস হয়েছিল কোথায়? তো দেখো, রেইনকোট গল্প খুবই গুরুত্বপূর্ণ গল্প। কেন? কারণ রেইনকোট গল্পর সাথে মুক্তিযুদ্ধের কানেকশন আছে। মুক্তিযুদ্ধ নিয়ে বারবার আমাদের অ্যাডমিশনে কোশ্চেন আসে। তো রেইনকোট গল্পটা কোন বিষয় নিয়ে লেখা গল্প বলো দেখি? রেইনকোট গল্প হচ্ছে মুক্তিযুদ্ধকালীন, কোন সময়? মুক্তিযুদ্ধের শেষ দিকে। মুক্তিযুদ্ধকালীন অর্থাৎ মুক্তিযুদ্ধের শেষ দিকে ঢাকার অবস্থা, তৎকালীন ঢাকার অবস্থার উপরে লেখা একটা গল্প। তারপরে দেখো এই গল্পে অনেক কাহিনী, নুরুল হুদার জবানিতে লেখা, নুরুল হুদা অনেক কাহিনী বলে। কি তারপরে শোনা যায় যে একটা কলেজের কথা, মানে তোমরা বলতে পারবা রেইনকোট গল্পের কলেজটা আসলে কোন কলেজ? একটু উত্তর করো দেখি। রেইনকোট গল্পে যে নুরুল হুদার একটা কলেজের কথা বলা আছে, বইয়ে কিন্তু কলেজটার নাম নাই, কিন্তু কলেজটার অবস্থান, ডিসক্রিপশন, এই সব কিছু দিয়ে কলেজের নামটা খুঁজে বের করা যায়। কে বলতে পারবা? একটু কমেন্টে উত্তর দাও দেখি। রেইনকোট গল্পে যে কলেজটা আছে সেই কলেজটার নাম কি? রেইনকোট গল্পে যে কলেজটা আছে কলেজটার নাম বলতে হবে। মুক্তিযুদ্ধকালীন ঢাকার অবস্থা এবং মুক্তিযুদ্ধের শেষের দিকে। এখনো কেউ জানো না? আমি জানাই দিই, দেখো রেইনকোট গল্পে নুরুল হুদা জার্নি শুরু করে, ওর বাসা বলে আগের বাসাটা ছিল মগবাজারে, এখন আছে সে মিরপুরে। মিরপুর থেকে রাস্তা পার হয়ে হয়ে যাচ্ছে, লাস্টে গিয়ে সে নিউ মার্কেটে গিয়ে থামে। ভাইয়া নিউ মার্কেটে, ঢাকার নিউ মার্কেটের পাশে কোন কলেজ আছে বলো দেখি? ইয়েস, একটা খচ্চর বাচ্চা উত্তর করে দিয়েছে, নাসরিন সুলতানা। এটা হলো ঢাকা কলেজ। ঢাকা কলেজ। এবং নুরুল হুদা ঢাকা কলেজের কোন? রসায়নের লেকচারার ছিল, রসায়ন বিভাগের শিক্ষক, যেটাকে বলে হচ্ছে প্রভাষক বাংলায়, বা লেকচারার ছিলেন, তাকে বলা হয় লেকচারার ইন কেমিস্ট্রি। লেকচারার ইন কেমিস্ট্রি, রসায়ন বিভাগের লেকচারার ছিলেন। এখন এত কথা কেন বললাম? কারণ এই যে বললাম একটা পড়া পড়বা 10টা পড়া হয়ে যাবে, এইভাবেই বাংলা মনে রাখতে হবে, বাংলার পিছনে এত সময় দেওয়া যাবে না। তো এই যে ঢাকা কলেজে, ঢাকা কলেজের প্রিন্সিপালটা কে ছিল বলো দেখি? প্রিন্সিপাল ছিল নুরুল হুদা, তো একটা টিচার। আমাদের এই কলেজটার প্রিন্সিপাল কে ছিল? ডক্টর আফাজ আহমদ। প্রিন্সিপাল কে ছিল? ডক্টর আফাজ আহমদ। তারপরে কি এই কলেজে আরো দুইটা
উর্দুর প্রফেসর ছিল, তাই না? উর্দুর প্রফেসরটাকে সেটা বলো দেখি। উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ। উর্দুর প্রফেসরকে, উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ। আরেকজন প্রফেসর পাওয়া যায়, তার নাম কি? জিওগ্রাফির প্রফেসর। কাকে? নুরুল হুদার সাথে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা। আব্দুস সাত্তার মৃধা, যাকে নুরুল হুদার সাথে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়, ট্রাকে করে বন্দি করে। এবং কলেজের একটা পিয়নেরও নাম পাওয়া যায়, এটাও আমরা জেনে নেই। কলেজের পিয়ন যে এপ্রিল মাস থেকে উর্দু বলা শুরু করছে আর সে কোনো বাংলা কথা বলে না, তার নাম কি? ইসহাক মিয়া। ইসহাক মিয়া, যে এপ্রিল মাস থেকে কি বলা শুরু করছে? উর্দু বলা শুরু করছে, নিজেকে আর্মি বা সেনাবাহিনীর, পাকিস্তানি বাহিনীর একটা অন্যতম অংশ মনে করে। তারপর আবার আজকাল প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ কাকে তোয়াজ করে বা তেল দিয়ে বেড়ায়? তোয়াজ করে বা তেল দেয় কাকে বলো দেখি? সেটা হচ্ছে আকবর সাজেদকে। তো এই যে এতগুলো ইনফরমেশন আমরা কলেজ সম্পর্কে জানে গেলাম। এখন কলেজে একটা গেরিলা আক্রমণ হয়েছিল, যেটার কারণে আমাদের নুরুল হুদাকে নিয়ে আসা হয়। এই পর্যন্ত ক্লিয়ার না? এখন সেটার জন্য আমাদেরকে জানতে হবে যে কলেজের এই ট্রান্সফরমারটা কোথায়। এটাতেও অসংখ্য এমসিকিউ আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। এইটুকু অংশ ডান, ঠিক আছে? ওকে, আমরা এইটা মুছে দিলে তো এই অংশটুকু থাকবে না। আমরা কোথায় লিখি? আমরা এইটাতে লিখি, ঠিক আছে? এর পরেরটাতে লিখি। এখানে স্বর্ণ ভাইয়ের চেহারার উপর লিখি কলেজের মাঠ পেরিয়ে বাম দিকে কি বলো দেখি? মাঠ পেরিয়ে বাম দিকে কি? প্রিন্সিপালের কোয়ার্টার। কলেজের মাঠ পেরিয়ে বাম দিকে কি? প্রিন্সিপালের কোয়ার্টার। তারপরে প্রিন্সিপালের কোয়ার্টারের সাথে কি বলো দেখি? প্রিন্সিপালের কোয়ার্টারের সাথে হলো জিমনেশিয়াম। এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প ছিল কোনটা? রেইনকোট গল্পে মিলিটারিরা ক্যাম্প বসিয়েছিল কোথায়? রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প ছিল কোথায়? রেইনকোট গল্পে মিলিটারি ক্যাম্প ছিল জিমনেশিয়ামে। অর্থাৎ প্রিন্সিপালের বাসার সাথেই মিলিটারি ক্যাম্প। এখন বোমাটা ফাটাইছে কোথায় জানো? কোথায় সেই অকাজটা করছে? অকাজটা করছে হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সারে ইলেকট্রিক ট্রান্সফরমার। কোথাকার ইলেকট্রিক ট্রান্সফরমার জানো? প্রিন্সিপালের বাসার দেয়ালের সাথে যে ট্রান্সফরমারটা আছে সেখানে। এখন প্রিন্সিপালের বাসার দেয়ালের ইলেকট্রনিক ট্রান্সফরমার। এখন প্রিন্সিপালের বাসার সাথে যেহেতু মিলিটারি ক্যাম্প, প্রিন্সিপালের বাসায় আক্রমণ করা মানে কি? প্রিন্সিপালের বাসায় আক্রমণ করা মানে হচ্ছে ডিরেক্ট মিলিটারি ক্যাম্পে আক্রমণ করা। এই জন্য পাকিস্তানিরা এত ক্ষেপে গেছে, সবাইকে আনছে ধরার জন্য। কার এত বড় সাহস? কে এই কাজটা করলো? দেখো, একটা এমসিকিউ পড়তে গিয়ে আমাদের পুরো রেইনকোট গল্পের কম করে হলো 10 থেকে 15টা ইনফরমেশন পড়া শেষ, তাই না? তাহলে এই জিনিসগুলো এইভাবে তুমি একটু মনে রাখার চেষ্টা করবে, তোমার জন্য অনেক সহজ হবে। আজকে জাস্ট কিছু কোশ্চেন অ্যান্সার সলভ করতে আসছি। আরো যখন আমরা ইন ডেপথে পড়বো তখন আমাদের জন্য বিষয়গুলো আরো অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে চলো আমাদের নেক্সটে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা আমার মতো রংপুরিয়ারা খুব ভালো করে বলতে পারবে। আমার বাসায় যাইতে প্রত্যেকবার বেগম রোকেয়ার বাড়ি পার করে যেতে হয়। যেহেতু গ্রামের কথা বলছে, অনেকে দেখার সাথে সাথে কি করে দিবে? মিঠাপুকুর দাগায় দিবে, তাই না? দেখার সাথে সাথে অনেকে মিঠাপুকুর দাগায় দিবে। ভাই, মিঠাপুকুর তো গ্রাম না। মিঠাপুকুর কি? মিঠাপুকুর হচ্ছে উপজেলা। তাহলে বেগম রোকেয়া কোন গ্রামে জন্মগ্রহণ করেন? একটু উত্তর করো দেখি।
যারা রংপুর বা উত্তরবঙ্গের মানুষ আছো তারা জানো মিঠাপুকুর পার হয়ে রাস্তায় একটা গেট দেওয়া থাকে, যেই গেটে লেখা থাকে যে বেগম রোকেয়ার বাড়ি যাওয়ার, বেগম রোকেয়ার বাসস্থান, এই টাইপের একটা গেট দেওয়া থাকে। গেটটা কি হবে? পায়রাবন গ্রামে। এটা খুবই সহজ কোশ্চেন, এরকম সহজ কিছু কোশ্চেনও আসবে। তাহলে মিঠাপুকুর তো আমাদের কি না হবে না, আমাদের মিঠাপুকুর হবে না, উত্তর কি হবে? পায়রাবন গ্রাম। ওকে, ঠিক আছে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র কি? খুবই গুরুত্বপূর্ণ। একটা গল্পের কেন্দ্রীয় চরিত্র কাকে বলে? যাকে নিয়ে গল্পটা আবর্তন হয়। মাসি পিসি গল্পে মাসি পিসি অনেক কিছু করে, কিন্তু মাসি পিসির এই সব কিছু করা কাকে নিয়ে? বলো দেখি, কাকে নিয়ে? আল্লাদিকে নিয়ে। তাহলে মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র কে হবে? আল্লাদি। এখন আমাদের বিলাসী গল্পটাতে যাই। বিলাসী গল্পে সবকিছু তো ন্যাড়াই করে, তাই না? তাহলে বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কি ন্যাড়া? না, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কে? বিলাসী। ন্যাড়া যতই নিচে বলুক, চরিত্রটা কার? বিলাসীর। সেম ভাবে অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের কাহিনী কে? হ্যাঁ, কেন্দ্রীয় চরিত্রের একটা মেইন পার্ট যদি ধরতে চাই, আমরা প্রধান চরিত্র হিসেবে ধরতে পারি কাকে? আমাদের অনুপমকে ধরতে পারি, বাট অপশনে অনুপম কল্যাণী দুইজন থাকলে অপরিচিতা গল্পের মেইন ক্যারেক্টারটা কে? কল্যাণী। কেন? কারণ ওই যে কল্যাণীর যৌতুক প্রথার বিরুদ্ধে, নারীর স্বাবলম্বিতা, নারীর ব্যক্তিত্বপূর্ণতা, এটাই তো এই গল্পের মেইন ছিল। যৌতুক প্রথার বিরুদ্ধে আন্দোলন ছিল এই জায়গায় আমাদের কি বলো দেখি, আমাদের এই পুরো অপরিচিতা গল্পের মেইন জিনিস। সো অপশনে যদি বেশ কয়েকটা প্রধান চরিত্র থাকে, তাহলে গল্পটা মেইনলি যাকে নিয়ে লেখা থাকবে সেটাই হবে তোমাদের কেন্দ্রীয় চরিত্র। ক্লিয়ার? তাহলে মাসি পিসি গল্পের কেন্দ্রীয় চরিত্র কি? আল্লাদি। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? এটা কি আর বলতে হয়? বাংলা সাহিত্যে কি বলো দেখি, চতুর্দশপদী কবিতাবলীর চতুর্দশপদী কবিতা কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে নতুন একটা ছন্দ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? সেটা হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল, তারপরে আরো আছে, এগুলো নোট করে নিতে পারবা। চতুর্দশপদী কবিতার প্রচলন, তারপরে কি, তারপর সার্থক সনেট রচয়িতা, প্রথম সার্থক সনেট রচয়িতা। চতুর্দশপদী কবিতা বলি আর সনেট একই, ঠিক আছে? রচয়িতা, তারপরে কি, প্রথম সার্থক নাটকের রচয়িতা। সো মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে যত বলবা তত কম হয়ে যাবে। তার মাইকেল নামটা কি থেকে আসে? সে হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, এগুলো তো আমরা জানি, তাই না? তো কবি পরিচিতি থেকেও তোমাদের বেশ কিছু প্রশ্ন আসে। চতুর্দশপদী কবিতা আর সনেট একই জিনিস, এটা মাথায় রাখবে, এরা কিন্তু আলাদা জিনিস না। ঠিক আছে, ওকে। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। বিলাসী গল্প যার জবানিতে বর্ণিত তার নাম। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এই যে তোমাদের বই থেকে দুই টাইপের কোশ্চেন আসে। উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। উত্তম পুরুষের জবানি মানে কি ভাইয়া? দেখো, যখন একটা গল্প তুমি বলবা, উত্তম পুরুষ, পুরুষ জানো, একটু ব্যাকরণে চলে যাই, ঠিক আছে? ব্যাকরণে পুরুষ কয়টা? তিনটা। একটা নাম পুরুষ, একটা নাম পুরুষ, একটা মধ্যম পুরুষ, একটা হচ্ছে উত্তম পুরুষ। নাম পুরুষ কি? নাম, এই যে ক্লাস কে করছে, ধরো রুহি রোশনি, রোশনি, রোশনি খেলো, রোশনি গেল, রোশনি ঘুমালো, রোশনি পড়লো, রোশনি নার্সিং এ চান্স পাইলো। যখন এইভাবে কোনো নাম ভাষায় সর্বনাম ব্যবহার না করে কথা বলা হয়, সেটা হচ্ছে নাম পুরুষ। এখন আমি রোশনিকে বলছি যে তুমি রোশনি চান্স পাবা, তোমার চান্স পাওয়াই দরকার, তোমার নিজের বেস্টটা দেওয়াই দরকার, তখন কি হবে? তখন সেটা মধ্যম পুরুষ। এখন উত্তম পুরুষ কি? যখন কোনো কথা বলা হবে আমি ভাষায়, যখন আমি বলবো, আমি বিশ্বাস করি রোশনি সেই মেয়েটা, যেই মেয়েটা একদম বেস্ট প্রিপারেশন নিচ্ছে, আমি বিশ্বাস করি রোশনি সেই যে ইনশাল্লাহ চান্স পাবে, যার প্রিপারেশন 100তে 100 হবে।
ঠিক আছে? তো এই যে আমি ভাষায় কথা বলা, এই আমি ভাষায় কথা বলাই হচ্ছে উত্তম পুরুষের জবানিতে লেখা। তো তোমাদের এইচএসসির বইয়ে যে কয়টা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প আছে সেগুলো হচ্ছে অপরিচিতা। যেখানে অপরিচিতা গল্পটা কার? অনুপমের জবানিতে উত্তম পুরুষের ভাষায় বা উত্তম পুরুষের জবানিতে লেখা। কিভাবে? অনুপম বলে আমার জীবনটা আমি করে কথা বলে, আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, আমার তো ঠিক মতো বয়সই হইল না, আমি রোজ সন্ধ্যায় বিনু দাদার বাড়িতে যাইতাম, মেয়েটি আমার পাশে এসে বসলো, অর্থাৎ আমি ভাষায় কথা বলছে মানে উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। তারপরে বইয়ের আরো একটা গল্প আছে বিলাসী। বিলাসীটা কোন পুরুষ? উত্তম পুরুষ। কেন? কারণ এখানে ন্যাড়া আমি ভাষায় কথা বলে। আমার ছোটবেলা থেকে দুইটা শখ ছিল। আমার ছোটবেলা থেকে দুইটা শখ কি? আমার ছোটবেলা থেকে দুইটা শখ ছিল, এক হচ্ছে সাপ পোষা, আরেকটা কি? গোখরা সাপ পোষা, আরেকটা হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া। তাহলে এখানেও ন্যাড়া কি? সব আমি ভাষায় কথা বলছে। তাহলে বিলাসী গল্প ন্যাড়ার জবানিতে এবং উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। এবং আরেকখান গল্প আছে, সেটার নাম হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পে নুরুল হুদা বলে আসমাটা তো বড় বাড়াবাড়ি করছে, আমার সাথে মিন্টুর তুলনা দেয়। তারপরে কি? আমি বের হলাম, নিউ মার্কেটে নামলাম, আমি প্রিন্সিপালের রুমের দিকে এগোলাম, কুলি আমার কথা বলছে, তারা আমাকে চেনে। তাহলে এই যে আমি ভাষায় নুরুল হুদা কথা বলছে, রেইনকোট গল্প নুরুল হুদার জবানিতে এবং একই সাথে কিসে? একই সাথে উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। তাহলে উত্তর কি হবে বলো দেখি? বিলাসী গল্প কার জবানিতে? ন্যাড়া বানান ভুল করছে, নেড়া বানায় দিতে। হেই, ন্যাড়া ন্যাড়া, ন্যাড়ার বানান এটা। ঠিক আছে, উত্তর কি? ন্যাড়া। ঠিক আছে, ওকে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের বীরবল ছদ্মনাম কে ব্যবহার করতেন? খুবই গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট এই ছদ্মনাম এত বেশি, স্পেশালি এই তোমার মেডিকেল বা এই টাইপের একটু সায়েন্স রিলেটেড বিষয়ে একটু সাহিত্য থেকে বেশি কোশ্চেন করে। তো তোমাদের বইয়ের যে সাহিত্যিকদের ছদ্মনামগুলো আছে সেই সবগুলো ছদ্মনাম একটু তুলে নাও, একবার মুখস্থ করে রিভিশন করে নাও। প্রথমেই বইয়ের সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। ঠিক আছে, তারপরে যাই কি? তারপরে যাই 2 নম্বরে। আর কে আছে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। আবার কেউ দুখু মিয়া লিখবে না, একদমই ফালতুমি করবা না। যারা জানো না ছদ্মনাম মানে সাহিত্যিক নাম, ছোটবেলায় তোমারে যে নামে ডাকছে সেটা তোমার ছদ্ম নাম না। সাহিত্যিক নাম কি? উপাধি মানুষকে মানুষ দেয়, ছদ্মনাম মানুষ নিজে বানায়। যে সাহিত্যিক নিজের সাহিত্য লেখার সময় পরিচয় গোপন করার জন্য বা সাহিত্যকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার জন্য তারা নিজেরা যে নাম দেয় সেটাকেই বলা হয় তাদের ছদ্মনাম। এছাড়া আর কে? শামসুর রহমান আছে। শামসুর রহমান কি ছদ্মনাম? মজলুম আদিব। তারপরে আসি আমাদের প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী কি নাম? এই যে পেয়ে গেছি আমাদের উত্তর। সবাই এটাকে প্রথম চৌধুরী বানায় দাও। প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল ছদ্মনামে লিখত। কোন ছদ্মনামে? প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখত। এছাড়া আর কে আছে? বঙ্কিমচন্দ্র আছে। বঙ্কিমচন্দ্র আছে। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত। তারপরে কে আছে? শরৎচন্দ্র আছে। আরো কে আছে? শরৎচন্দ্র আছে। শরৎচন্দ্রের ছদ্মনাম কি বলো দেখি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, তিনি আবার আরো স্পেশাল মহিলার নাম দিয়ে, অনিলা দেবী। কোন ছদ্মনামে লিখত? অনিলা দেবী ছদ্মনামে লিখত।
ওকে, তাহলে এটুকু অংশ একবার মেমোরাইজ হয়ে গেল। এভাবে অ্যাটলিস্ট বইয়ের সাহিত্যিকদের যে ছদ্মনামগুলো আছে সেই ছদ্মনামগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওকে, আমরা আমাদের নেক্সট এমসিকিউ এ চলে যাই। অভাগীর স্বর্গ প্রবন্ধে কেন্দ্রীয় আলোচ্য বিষয় কোনটি? এবং এই যে তোমাদের নার্সিং এর এই স্পেশালিটি একটা, যে এখানে জাস্ট এইচএসসি লাইফ না, তোমার আগের লাইফেরও কিছু সাহিত্য তুলে দিবে। অভাগীর স্বর্গ সেই ছোট্ট ক্লাসে পড়ছো, তাই না? তারপরে এখন অভাগীর স্বর্গ কেন আসলো কারণ থাকবেই সাহিত্যে। তো অভাগীর স্বর্গ সাহিত্যটা কি নিয়েছিল? যে অভাগীর জাত প্রথার কারণে, জাত ভেদের কারণে কি হয়নি বলো দেখি? উঁচু জাতি নিচু জাতির কারণে অভাগীর ছেলে এত কষ্ট করা সত্ত্বেও তার মাকে কি আগুনে পুড়তে দিতে পারে নাই। তো এই যে একটা অভাগীর গল্প। তারপরে এখানে আমরা পাই না রসিক বাঘ, তার স্বামীর নাম। তো এটা অবভিয়াসলি কি নিয়ে লেখা একটা গল্প? জাতিভেদ নিয়ে লেখা একটা গল্প, জাত প্রথার উপরে লেখা একটা গল্প। অভাগীর স্বর্গ কি বলো দেখি? জাত প্রথার উপরে লেখা একটা গল্প। নেক্সট আসি, মুসলিম রেনেসার কবি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমাদের বইয়ে যে কোনো সাহিত্যিকের একটু স্পেশালিটি থাকলে সেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। মুসলিম রেনেসা, রেনেসা শব্দটা হয় নবজাগরণের জন্য, ঠিক আছে? রেনেসা শব্দটা আসলে রেনেসাস, যেটা আসছে কোথা থেকে? ওই যে ফ্রেঞ্চ নবজাগরণ দেখছিলাম না আমরা, সেই নবজাগরণের মতো মুসলিম নবজাগরণের কবি ছিলেন ফররুখ আহমেদ। তার স্পেশালিটি ছিল তিনি কি মুসলিম নবজাগরণের কবি, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের আর কয়টা কোশ্চেন আছে, এরই মধ্য দিয়ে আমরা রিভিশন করে ফেলতেছি আমাদের পড়াটা। তারপরে আসি 18 বছর বয়স কবিতাটির রচয়িতাকে। এত সহজ কোশ্চেন, তাই না? আমরা বইয়ের সাহিত্যিকের নাম কখনো ভুলি? সুকান্ত ভট্টাচার্য। যেহেতু সুকান্ত ভট্টাচার্য আসলোই, তার নাম কি? কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্যকে আমাদের কিশোর কবি, এবং তার একটা লাইন সবসময় মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো কি? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তাহলে এটা কার বলো দেখি? আমাদের সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্যের আরো স্পেশালিটি আছে, তিনি ফ্যাসি বিরোধী। আবার এটা কেউ ফ্যাসিবাদী লিখিস না রে, ফ্যাসিবাদী মানে শেখ হাসিনা, ফ্যাসি বিরোধী মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা। তিনি ফ্যাসি বিরোধী শিল্পী সংঘের পক্ষে একটা সাহিত্য লিখেছিলেন। সংঘের পক্ষে কোন সাহিত্য বলো দেখি? 76-এর মনন্তর নিয়ে আকাল নামে তিনি একটা সাহিত্য লিখেছিলেন। এছাড়া তার সাহিত্যের নামগুলো একটু রিভিশন করে ফেলো। ছাড়পত্র, ঘুম নেই, মিঠে করা হরতাল, ঠিক আছে? তো সুকান্ত ভট্টাচার্যের এই বেসিক ইনফরমেশনগুলো আমাদের রিভিশন হয়ে গেল। আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকে, লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কি? আমাদের লাল সালু উপন্যাসে প্রচুর পড়তে হবে, যেটা এইচএসসি লাইফ, অ্যাডমিশন লাইফ, ইভেন সেকেন্ড টাইম অর থার্ড টাইম ফর নার্সিং, ইচ অ্যান্ড এভরি সেক্টরে উপন্যাস থেকে একটা প্রশ্ন না দিলে প্রশ্নকর্তাদের ঘুম হজমই হয় না। তো ঘুম যেহেতু হজম হয় না বা ঘুমই হয় না, তাহলে কি করতে হবে? পড়তে হবে। তো আমরা বেসিক জানি, আমাদের লাল সালু উপন্যাস কি নিয়ে লেখা বলো দেখি? গ্রাম্য রাজনীতি না, গ্রাম্য জীবন না, মাজার ব্যবস্থা নাকি সামাজিক অনাচার? কোনটা? সামাজিক অনাচার তো হয়, কিন্তু এটা আসলে মেইনলি তৎকালীন ওই যে ধর্ম ব্যবসা আছে না, এটা মেইনলি ধর্ম ব্যবসার উপরে লেখা একটা গল্প। শুধু গ্রামীণ জীবন এখানে নাই। তো মাজার ব্যবস্থা, অর্থাৎ মাজারেরকে কেন্দ্র করে যে একটা ধর্ম ব্যবসা ঘটে, সেটা নিয়ে আমাদের মসজিদের অনেক গল্প। চাইলে নাটক উপন্যাসেরও ক্লাস আসবে তোমাদের সামনে। তো নার্সিংয়ের যারা বাচ্চা কাচ্চা আছে, ঝটপট পেজে মেসেজ দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে হবে। নিজে একাই লুকায় প্রিপারেশন নিয়ে চান্স পায় যাবা, বন্ধুদের জানাবা না, এটা কেমন কথা, তাই না? তো এডুকেশন নতুনভাবে শুরু করছে, তোমরা সাথে থাকবা, আমরা তোমাদের সাথে থাকবো। দেন আসি লাস্ট কোশ্চেন আজকে, বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা নাটকটি কোন ধরনের?
খুবই গুরুত্বপূর্ণ। বিষয় অনুসারে সিরাজউদ্দৌলা একটা কোন ধরনের নাটক, আত্মজীবনীমূলক নাকি একটা ঐতিহাসিক নাটক? বল। সিরাজউদ্দৌলা বিষয় অনুযায়ী এটা তো সিরাজউদ্দৌলার জীবন নিয়ে। আসলেই কি শুধু সিরাজউদ্দৌলার জীবন এখানে ছিল, না একটা ঐতিহাসিক ঘটনা, পলাশীর যুদ্ধ, এই সব কিছু মিলে? কি বলো দেখি? উত্তর হবে ঐতিহাসিক। এবং নাটক যেহেতু আসছে, সিরাজউদ্দৌলা নাটকে দৃশ্য কয়টা? 12টা। অঙ্ক কয়টা? 4টা। দৃশ্য কয়টা? 12টা। অঙ্ক কয়টা? 4টা। 4টা দৃশ্য, 12টা অঙ্ক। এর মধ্যে 8টা দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। 8টা দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। তারপর আবার আমরা জানি নাটক 5 ধরনের: ট্র্যাজেডি, ট্র্যাজিকমেডি, কমেডি, মেলোড্রামা, প্রহসন, তাই না? তো আমাদের সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? একটা ট্র্যাজেডি নাটক। আর ট্র্যাজেডি নাটকের মেইন কি হয় বলো দেখি? হিরো বা মেইন ক্যারেক্টার কারা হয়? মেইন ক্যারেক্টার হয় কারা বলো দেখি? মেইন ক্যারেক্টার হয় ওই সব মানুষগুলো। কোন সব মানুষগুলো? সামন্ত শ্রেণীর। ট্র্যাজেডি নাটকের নায়ক নায়িকা সবসময় সামন্ত শ্রেণী বা রাজা বাদশাহ, সামন্ত শ্রেণীর প্রতিনিধিত্ব করে। তো সিরাজউদ্দৌলা একটা কি বলো দেখি? ঐতিহাসিক নাটক। ঠিক আছে? তো এই ছিল, দেখো, একটা সিরাজউদ্দৌলা নাটক পড়তে গেলে কত ইনফরমেশন পড়া যায়। তুমি যখন এত ফ্লুয়েন্ট থাকবা বাংলায়, ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, স্পেশালি তোমাদের নার্সিংয়ের যে স্যার, তোমাদের কোঅর্ডিনেটর, তিনি তোমাদের এই বিষয় সম্পর্কে অনেক অবগত। তো এমন একটা সুযোগ পেতে যাচ্ছ তোমরা এডুকেশনের সাথে, ইনশাআল্লাহ। তো সেই সুযোগটা পাওয়ার জন্য তো পেজে একটু মেসেজ দিতে হবে, একটু যোগাযোগ করতে হবে, তাই না? তো ফ্রেন্ডদেরকে এখনো যারা মেনশন করনি, তাদের কিন্তু খাবার হজম হবে না। সব খাবার নিজের মধ্যে রাখতে হয় না, একসাথে প্রিপেয়ার হও, একসাথে প্রিপারেশন নাও, একসাথে স্বপ্নের জায়গায় যাও, সেটা যেই স্বপ্নই হোক। এডুকেশন তোমাদের জন্য নতুন নতুন স্বপ্নের দ্বার খোলা রাখবে। আমি স্বর্ণ ভাইয়া আজকে এ পর্যন্তই তোমাদেরকে নার্সিংয়ের একটা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া দিয়ে গেলাম, যে খুব কঠিন হয় না, খুব সহজ হয় না। কেন? কারণ ওই যে, যদি না পড়ো নতুন নতুন লাগবে, আর যদি পড়ো ভাইয়াদের সাথে তাহলে সহজ লাগবে। তো এই যে আরেকটা সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো। আমরা তোমাদের সাথে এই পুরো সময়টা আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ওকে, তো আল্লাহ হাফেজ। অনেক নতুন বাচ্চা কাচ্চার চেহারা এখানে দেখতেছি। তো তোমাদের জন্য আমরা পুরো জার্নি জুড়ে আছি। জার্নি জুড়ে যদি আমাদেরকে চাও, তোমাদেরকে ইন্টারেস্ট দেখাইতে হবে, বন্ধুদেরকে জানাইতে হবে। যত জানাবা তত ডেডিকেটেডলি আমরা তোমাদের জন্য উপস্থিত থাকবো। ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও। তোমাদের একটু কমেন্টগুলো পড়তে পড়তে আজকে তোমাদের জন্য বিদায় নেই। তবে যাচ্ছি না, আমি যাচ্ছি, আরও অনেকে আসবে তোমাদেরকে নার্সিংয়ের রাস্তাটা সহজ করতে। আল্লাহ হাফেজ। ওকে, একটু কমেন্ট দেখতে চাই। কমেন্টে বাচ্চা কাচ্চা কই? হয়ে গেল রিভিশন একটু? ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। অদেখা স্বপ্ন, শুভা মনীষা। আল্লাহ হাফেজ।